হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইন দিস ভিডিও। আজকে আমরা তিনটা নীতি সম্বন্ধে শিখবো: আহ্বায়ক নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি। গুণগত রসায়ন অধ্যায়ের এই তিনটা এটা একটা টপিক আর কি। তিনটা নীতি, এই তিনটা নীতি আসলে আমাদের ইলেকট্রনের আচরণ সম্বন্ধে জানতে সাহায্য করে, যে একটা ইলেকট্রন একটা পরমাণুতে কিভাবে থাকবে এবং সে সম্পর্কিত আরো কিছু বিষয় যেটা তোমরা এই নীতিগুলো পড়লেই বুঝতে পারবে, সেগুলো সাহায্য করে। তো এই তিনটা নীতি আজকে আমরা শিখবো। তো প্রথমে চলে যায় আহ্বায়ক নীতিতে, তারপরে হুন্ডের নীতি ও তারপরে পাউলির বর্জন নীতি শিখবো। তো এখন প্রথমে আছে আহ্বায়ক নীতি, ঠিক আছে? তো আহ্বায়ক নীতিটা কি প্রথমে সেটা যদি দেখি, যে পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির ও পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এই জিনিসটা হয়তো অনেকেই জানো না, এটা না তো পড়ছো। তারপর আমি বলি, এখানে প্রথমে বুঝতে হবে যে নিম্ন শক্তি আর উচ্চ শক্তির অরবিটাল কি। নিম্ন শক্তি উচ্চ শক্তির অরবিটাল হইতেছে যে, আমরা তো জানি যে অনেক অরবিটাল থাকে, তাই না? প্রথমত ধরো 3 নাম্বার যে শক্তি স্তর, ওই 3 নাম্বার শক্তি স্তরে থাকে 3s 3p 3d, তিনটা অরবিটাল, ঠিক আছে? 2 নাম্বারের ক্ষেত্রে থাকে 2s 2p, 1 এ থাকে 1s। এই অরবিটাল গুলো কিন্তু থাকে, ঠিক আছে? তো এগুলোর মধ্যে আবার কিন্তু এই যে এই ভাগগুলো আছে, 3px 3py 3pz, 3d এর ক্ষেত্রে 5টা আছে। মূলত এইগুলারই অরবিটাল বলা হয়, ঠিক আছে? 3d এর ক্ষেত্রে যে 5টা আছে ওইগুলার অরবিটাল বলা হয়। 2p এর ক্ষেত্রে যে 3টা আছে ওই 3টার অরবিটাল বলা হয়। এই যে 3p 3d এগুলো মিলে উপশক্তি স্তর, ঠিক আছে? কিন্তু মানে আমাদের বিভিন্ন বইয়ের ভাষায় বা সব জায়গায় প্রচলিত এগুলার অরবিটাল বলা হয়, এগুলার অরবিটাল বলা হয়, এটা প্রচলিত। এখন এখন আমরা তো বুঝলাম যে হইতেছে এইগুলো অরবিটাল, এইগুলোরও অরবিটাল আমরা বলতে পারি, ঠিক আছে? তো এই যে অরবিটাল গুলো, এগুলোর মধ্যে কিন্তু শক্তির পার্থক্য আছে, ঠিক আছে? শক্তির পার্থক্যটা কি জিনিস সেটা দেখি। শক্তি শক্তি জানতে পারলেই কি শক্তির পার্থক্যটা বোঝা যাবে। তাহলে শক্তিটা কি? শক্তির একটা সূত্র আছে, সেটা হইতেছে N+L। এটা হইতেছে শক্তির সূত্র। কিসের শক্তি? অরবিটালের শক্তি। অরবিটালের শক্তি, ঠিক আছে? এই অরবিটালের শক্তি বের করা যায় N+L সূত্র দিয়ে। আমি যদি একটু ফিগার আঁকার ট্রাই করি, ধরো এটা একটা নিউক্লিয়াস, এই একটা পরমাণু, সরি কক্ষপথ, একটা কক্ষপথ, একটা কক্ষপথ, এইভাবে যে একটার পরে একটা কক্ষপথ আসতেছে, হ্যাঁ, এইখানে আরেকটা, এইখানে আরেকটা, এই যে কক্ষপথগুলো উপরের দিকে যাইতেছে, এগুলো কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়তেছে। এই কক্ষপথগুলোর শক্তি বাড়তেছে। এই কক্ষপথের চেয়ে এই কক্ষপথের শক্তি বেশি, এবার এই কক্ষপথের চেয়ে এই কক্ষপথের শক্তি বেশি। আবার কক্ষপথের ভিতর থেকে কি অরবিটালের মধ্যেও শক্তির পার্থক্য আছে, ঠিক আছে? তো এই যে N+L, এই N+L এর মান থেকে আমরা অরবিটালগুলোর শক্তি বের করতে পারি। তো ধরো যে 3d অরবিটালের শক্তি বের করব। 3d অরবিটালের শক্তি কি? 3 প্লাস n এর মান 3, আর 3d, d এর জন্য l এর মান কত? 2, এটা হলো 5। 2p, 2p এর ক্ষেত্রে কি হয়? 2 প্লাস 1 ইকুয়াল টু 3, ঠিক আছে? 2 প্লাস 1 যেন 2 হইতেছে n এর মান, 1 হইতেছে l এর মান, তাহলে 3। তার মানে কোনটার শক্তি বেশি? 3d এর শক্তি বেশি, ঠিক আছে? 3d আর 2p এর মধ্যে 3d এর শক্তি বেশি, কারণ কি? তার n+l এর মান বেশি। ফিগারে একটু দেখতে চাইলে এই 2p টা কই আছে? এই 2p টা আছে এখানে, ঠিক আছে? এই রিজিয়নটায় 2p টা থাকবে, এটা যে কোনো জায়গায় থাকতে পারে। 3d টা থাকবে এই রিজিয়নে। তো এই যে এই রিজিয়ন, তার মানে কি? দেখো 3d টা কিন্তু উপরে আছে, 2p টা কিন্তু নিচে আছে, এই জন্য 3d এর শক্তিটা বেশি, ঠিক আছে? ফিগার থেকে বোঝা যায়, আর এখানে পারফেক্টলি বোঝা যায়। তো আমরা আরেকটু দেখবো যে আরো কিছু অরবিটালের শক্তির পার্থক্য আমরা দেখবো আর কি। এখন এই জিনিসটা মুছি। তো দেখি যে আমরা 1s 2s 2p 3s 3p 3d 4s এইগুলোর শক্তিগুলো বের করি। এটা হলো 1 + 0 = 1, 2 + 0 2, 2 + 1 = 3, এটার হবে 3, এটার হবে 4, এটার হবে 5, এটার হবে 4, ঠিক আছে? এখানে কিন্তু শক্তির মানগুলো পাইতেছে।
এই অনুযায়ী কি 1s আর 2s এর মধ্যে 2s এর শক্তি বেশি, 2p আর 3s এর মধ্যে দুইটা শক্তি সমান, 3s আর 3p এর ক্ষেত্রে 3p এর শক্তি বেশি। তো এই যে শক্তি বেশি, তো কি বলছে, পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এখন বোঝা গেছে ওই এই সূত্রটা মানে নীতিটা কি, যে যে ইলেকট্রনগুলো থাকে, ঠিক আছে, যে ইলেকট্রনগুলো থাকে এগুলা প্রথমে নিম্ন শক্তির মানে প্রথমে হয়তো 1s 2s 2p, এরপর ধীরে ধীরে উচ্চ শক্তির মানে এই যে এখানে 3p 3d 4s মানে আরো কত শক্তির অরবিটাল আছে না, তো ওইগুলাতে ইলেকট্রনগুলো প্রবেশ করে, এটাই আবহাওয়া নীতি, ঠিক আছে। তো এই অনুযায়ী একটা ক্রম লেখা যায়, শক্তির একটা ক্রম আমার মোটামুটি মুখস্থ আছে, ওটা একটু দেখানোর চেষ্টা করি। শক্তির ক্রমটা কি, শক্তির ক্রমটা হলো 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s, এভাবে এটা বইয়ে তোমরা বা যে কোনো জায়গায় পাওয়া যাবা। এখানে এটা হলো শক্তির ক্রম। শক্তির ক্রম মানে এই প্রথমে নিম্ন শক্তি ও পরে ধীরে ধীরে উচ্চ শক্তি আসতেছে, এই অনুযায়ী ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এটা তোমরা জানো, 9 10 পড়ছো। আচ্ছা, এর বেশি না বলি, এগুলো 9 10 তোমরা পড়ছো। এখন আমরা পরের নীতিতে চলে যাই, যে হচ্ছে হুন্ডের নীতিটা। তো আমরা পরের নীতিটা চলে আসছি। পরের নীতিটা হইতেছে হুন্ডের নীতি, ঠিক আছে। তো হুন্ডের নীতিটা আমরা দেখি, হুন্ড হচ্ছে বিজ্ঞানীর নাম, হুন্ড এর নীতি। আচ্ছা, হুন্ডের নীতিটা হচ্ছে যে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ ইলেকট্রন সমূহ এমনভাবে প্রবেশ করে যেন এরা সর্বাধিক বিজোড় অবস্থায় থাকে এবং এই বিজোড় ইলেকট্রন সমূহের স্পিন একমুখী হয়, একই হয় বা একমুখী হয়। তো এই জিনিসটা আসলে একটু বোঝার চেষ্টা করি, যে এখন এই জিনিসটা বোঝার জন্য আগে বুঝতে হবে যে সমশক্তি সম্পন্ন অরবিটাল কি। প্রথমে বল অরবিটাল কি, জানো সবাই, অবশ্যই জানো, না জানার কোনো কারণ নেই। অরবিটাল হইতেছে এই যে 3px 3py 3pz 2px 2py 2pz, তারপরে ডি এর ক্ষেত্রে পাঁচটা আছে, আমরা লিখি। তো এই যে এইগুলা কি, এগুলো হলো অরবিটাল। তো এই অরবিটাল গুলোর মধ্যে এই তিনটা কিন্তু একই শক্তি, ঠিক আছে, একই শক্তি, এই তিনটাও একই শক্তি। আবার এটা থেকে এটার শক্তি কম, এটা থেকে এটার শক্তি বেশি, ঠিক আছে। তো এখন বলতেছে যে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করে। এখন দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা একটু যাই আমরা, যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কি, সেটা হলো 1s2 2s2 2p3 কিন্তু, ঠিক আছে। আমরা কি এই যে 2p উপশক্তি স্তরটা, তার মধ্যে কয়টা ইলেকট্রন আছে, তিনটা আছে, থাকতে পারে ছয়টা, আছে তিনটা, ঠিক আছে, তিনটা ইলেকট্রন আছে। এখন এটা আমি ভাগ করব, 2px 2py 2pz, ভাগ করে কি পাইলাম, তিনটা অরবিটাল পাইলাম। তো এই অরবিটাল গুলায় সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে এই যে তিনটা অরবিটাল, এই তিনটা কিন্তু কি সমশক্তি সম্পন্ন অরবিটাল, ঠিক আছে, এই তিনটা সমশক্তি সম্পন্ন অরবিটাল, এই তিনটা সমশক্তি সম্পন্ন অরবিটাল। তো এই যে সমশক্তি সম্পন্ন অরবিটাল তোমরা পাইলা, এগুলা ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করে, ঠিক আছে, যেন এরা সর্বাধিক বিজোড় অবস্থায় থাকে, সর্বাধিক বিজোড় অবস্থা মানে কি, মানে একটা সিঙ্গেল থাকে, ঠিক আছে, মানে হাইয়েস্ট। তো ধরো তিনটা ইলেকট্রন তুমি দিলা, এই একটা তিনটা ইলেকট্রন তুমি তিনটা অরবিটালে দিলা, তাহলে কি হবে, এরা কিন্তু বিজোড় অবস্থায় আছে। তুমি কিন্তু এমন করতে পারতা যে তুমি চাইলে এইখানে দুইটা দিয়ে দিতে পারতা, এখানে একটা দিতে পারতা, তাহলে কিন্তু হইলো না। কারণ কি, এইখানে এটা কি হয়ে গেছে, জোর হয়ে গেছে। কিন্তু এটা চাইলে কিন্তু এর চেয়ে বিজোড় থাকতে পারে, এই যে দেখো একটা সিঙ্গেল এই সর্বাধিক বিজোড় অবস্থায় আছে, ঠিক আছে। তো যদি তোমরা হইতেছে তোমরা আগে শিখছো এগুলো, যদি কার্বনের ক্ষেত্রে দেখো সেক্ষেত্রে কি হয়, 2px1 2py1 2pz 0, এটা কিন্তু কার্বনের ক্ষেত্রে, ঠিক আছে। আবার অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, অক্সিজেন যদি হইতো এটা
যদি এটা অক্সিজেন হইতো তখন কি হইতো, এখানে দুইটা হয়ে যেত, ঠিক আছে, এখানে দুইটা হয়ে যেত, এখানে একটা, আর এইখানেও একটা হয়ে যেত, ঠিক আছে। তো এই এই সবগুলো ক্ষেত্রেই তোমরা একটু দেখো যে এরা কিন্তু চেষ্টা করতেছে যাতে এরা সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে পারে। আমি একটু ভালোভাবে দেখাই, নিচে হয়ে গেছে বেশি, একটু ভালোভাবে দেখাই। সেটা হইতেছে যে কিভাবে তারা আসলে মানে আহ কিভাবে হইতেছে তারা বিজোড় অবস্থায় আছে। তো কার্বনের ক্ষেত্রে 2px 2py 2pz, নাইট্রোজেন 2px 2py 2pz, অক্সিজেন 2px 2py 2pz, ঠিক আছে। তো কার্বনের ক্ষেত্রে 110, নাইট্রোজেনের 111, অক্সিজেনের 211, ঠিক আছে। এই হিসাবটা এটা কিন্তু তুমি দেখো যে এটা সবসময় চাইতেছে যাতে হাইয়েস্ট বিজোড় থাকতে পারে, ঠিক আছে। অক্সিজেনে কিন্তু এটা এখানে এসে পড়তে পারতো, কিন্তু তাইলে কি হয়ে যেত, দুইটি জোড় হয়ে যেত। কিন্তু এটা চায় না, এটা চায় সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে, ঠিক আছে। এই জিনিসটাই বলা হয়েছে যে সবাই চায় সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে। এবং আরেকটা কথা আছে যে এই বিজোড় ইলেকট্রন সমূহের স্পিন একই হয়, বুঝতে পেরেছি, সরি। এবং এই বিজোড় ইলেকট্রন সমূহের স্পিন একই হয়। এখন স্পিন মানে কি? স্পিন মানে ওই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা পড়ছিলা যে প্লাস হাফ নাকি মাইনাস হাফ। এই যে নাইট্রোজেন, আমি এটা বার করে লিখি, এই যে নাইট্রোজেনের হইতেছে এই যে এই অবস্থাটা 2px 2py 2pz, এদের স্পিন কোয়ান্টাম সংখ্যা কি হবে? এদের স্পিন হবে প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, ঠিক আছে। অথবা তুমি চাইলে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ, এই তিনটার স্পিন মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ দিতে পারো, প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ দিতে পারো, এটা তোমার ইচ্ছা। কিন্তু তিনটা একই হবে, হইতেই হবে, ঠিক আছে, হইতেই হবে, এরকম হবে। আর হইতাছে এই অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে যদি স্পিন গুলো দেখি, স্পিন তাহলে এই যে 2px এর হবে, সরি 2px এর হবে হইতাছে প্লাস হাফ মাইনাস হাফ, ঠিক আছে। আর বাকি দুইটার কি হবে? হয় প্লাস হাফ নাহলে মাইনাস হাফ, প্লাস হাফ কমা প্লাস হাফ, আমি প্লাস হাফ দিয়ে দিলাম, ঠিক আছে। বাকি দুইটার প্লাস হাফ দিয়ে দিলাম, আর এটার প্রথমটা প্লাস হাফ, এই যে এটা হলো প্লাস হাফ আর এটা হলো মাইনাস হাফ, ঠিক আছে। এই জিনিসটা হলো হুন্ডের নীতি। ক্ষয়ের প্রশ্ন যদি আসে যে হুন্ডের নীতি কি ব্যাখ্যা করো, নীতিটা লিখবা, দেন এই একটা এক্সাম্পল, নাইট্রোজেনের এক্সাম্পলটা দিয়ে দিবা যে নাইট্রোজেনের ইলেকট্রনগুলা এগুলো, এর স্পিন গুলো হইতেছে এইগুলা, ঠিক আছে, শেষ। তো এগুলো বক্স আকারে দেখায়, আমি একটু বক্স আকারটাও দেখাই দিই কিভাবে বক্স আকারে দেখানো লাগে এই জিনিসগুলো। তো এই যে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা দেখতেছো, এই জিনিসটা হইতেছে, আমি এখানে লিখি 1s 2s 2p, এটা দেখো বক্স আকারে দেখায়, এই যে 1s 2s 2p, ঠিক আছে। 2s এ দুইটা, 2p তে এই একটা এই একটা এই একটা, ঠিক আছে। এই একই মুখী, এটাতে বুঝাইতেছে যে এটা একই স্পিন, একই স্পিন যুক্ত, ঠিক আছে। এখানে ভিন্নমুখী মানে কি, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন থাকে, এটা দুইটা ভিন্ন স্পিনের হবে, বিপরীত স্পিনের হবে, ঠিক আছে। তো ক্ষয়ের প্রশ্ন আসলে কি করবা, এটা আমি একটা পাশে লিখি, ক্ষয়ের প্রশ্ন আসলে লিখবা যে নীতিটা লিখবা, তারপর একটা উদাহরণ দিবা, যে কোনো উদাহরণ। তুমি নাইট্রোজেনের দিলে বেস্ট হয়, নাইট্রোজেন দিতে পারো, অথবা যে কোনো নাইট্রোজেন আর আদার্স, শেষ। হুন্ডের নীতি বিশেষ। তো এখন আমরা চলে আসলাম হইতেছে পাওয়েলের বর্জন নীতিতে। পাওয়েলের বর্জন নীতিটা কি একটু পড়ো আগে। তো এখন এটা একটু বোঝার চেষ্টা করি। এই জিনিসটা হইতেছে যে একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রন, ঠিক আছে, মানে এই ধরো একটা পরমাণু, সাপোজ ক্রোমিয়াম, ঠিক আছে, ক্রোমিয়ামের যে কোনো দুইটা ইলেকট্রন, ঠিক আছে, এই ক্রোমিয়ামের যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান, তার মানে কি n l m s, এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই হুবহু একই হবে না, ঠিক আছে।
হইতে পারে তিনটা মিলবে, হইতে পারে দুইটা মিলবে, হইতে পারে একটা মিলবে, বাট কখনো হুবহু একই হবে না। চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে যে কোনো একটা ডিফারেন্ট থাকবে, যে কোনো একটা ডিফারেন্ট থাকবে, ঠিক আছে? তো একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে ধরো ক্রোমিয়ামের কি কি, ক্রোমিয়ামের ধরো দুইটা ইলেকট্রন ধরি, একটা হইতেছে 2p6 আর একটা ধরি 3d5, ঠিক আছে? তো এদের মধ্যে এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান যদি লিখি, একটা আসবে 2 1 0 দিলাম প্লাস হাফ দিলাম, এটা আসবে 3 2, এটা দিলাম -1, এটা দিলাম -হাফ। তার মানে কি এখানে দেখো চারটা কোয়ান্টাম সংখ্যার মান কি সেম না? তুমি চাইলে ভিন্ন ভিন্ন কিন্তু, ঠিক আছে? আরো ক্লোজ একটা एग्जांपल দেখি, আরো ক্লোজ একটা एग्जांपल হতে পারে 3d4 আর 3d5, ঠিক আছে? তো এদের n l m s n 3 3 l 2 2, m এর মান কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? m এর মান ডিফারেন্ট হয়ে যাবে, m এর মান, কারণ একটা আছে হয়তো 3dx স্কয়ার - y স্কয়ার আর একটা আছে হয়তো 3dz স্কয়ার। তো m এর মান একটা দিলাম +1, একটা দিলাম +2, আর s এর মান দুইটার সেম হবে, ঠিক আছে? s এর মান দুইটার সেম হবে, কারণ কি হুন্ডের নীতিতে পড়ছো তোমরা, ঠিক আছে? তো এরকম ভাবে তুমি যে কোনো ইলেকট্রনের লেগে তুমি গণো, হিসাব করো। আমি এটা করবো না কিছু, তোমরা হিসাব করো, দেখবে যে কি সেম না, ঠিক আছে? সেম না। আমি কত দেখাই দেবো, একটু নিজেরা বের করো, দেখবা যে কখনোই চারটার মান কখনোই সেম হবে না, ঠিক আছে? হয়তো একটা অ্যাটলিস্ট ডিফারেন্ট হবে, পৃথিবীর যে কোনো পরমাণুর জন্য সত্য। এই জিনিসটাই হচ্ছে পাওলির বর্জন নীতি। তো এখন হইতেছে আমরা একটা বড় প্রশ্ন করব, ঠিক আছে? একটু পরে একটা বড় প্রশ্ন সলভ করব, তখন তোমরা এই তিনটা নীতি একটু ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? শুধু পাওলির বর্জন নীতি না, হুন্ডের নীতি সহ সবকিছু একটু ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তো এখন একটা নরমাল প্রশ্নে যাই, তারপর একটা বড় প্রশ্নে যাব, ঠিক আছে? একটা প্রশ্ন, ওই প্রশ্নটা কি হচ্ছে ক্রোমিয়ামের জন্য হুন্ডের নীতি। তো এটা আসলে এইভাবে ডাইরেক্ট আসে না, আসে যে হুন্ডের নীতি ব্যাখ্যা করো বা এমসিকিউ আসতে পারে, সবকিছুতে এই জিনিসটা লাগে। তো এই জন্য আমি হইতেছে এই জিনিসটা একটু টপিকটা দেখাই দিই আমি, যে ক্রোমিয়ামের জন্য হুন্ডের নীতিটা কিরকম হইতো। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা জানি যে আর্গন পর্যন্ত দিলাম, তারপর কি, তারপর তোমরা বলো কি, আমরা জানি যে আর্গন পর্যন্ত দিলে হবে, হবে না, আমরা দিই হচ্ছে নিয়ন পর্যন্ত, তারপরে দিই 3s2 3p6 3d5 4s1, ঠিক আছে? এই যে এরা কি হলো, এটা হলো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? তো এই যে এখানে 3d5, এটার জন্য মেইনলি চাওয়া হয়েছে হোমোজেন নীতিটা। তো এটার জন্য আমরা বক্স আঁকি, ঠিক আছে? তো আমার আঁকা এত বাজে, কি বলবো বলো, দুঃখিত, খুবই দুঃখিত, খুবই দুঃখিত, কারণ তোমাদের সময় অনেক গুরুত্বপূর্ণ, এই সময় নষ্ট না করি। এই হইতেছে পাঁচটা বক্স আঁকলাম। পাঁচটা বক্স কি, পাঁচটা বক্স মানে পাঁচটা অরবিটাল। এই যে 3dxy 3dyz 3dzx 3dx স্কয়ার মাইনাস y স্কয়ার 3dz স্কয়ার, ঠিক আছে? এই পাঁচটা অরবিটাল, এখানে পাঁচটা ইলেকট্রন কিন্তু পাঁচটা অরবিটালে থাকে। কারণ কি হুন্ডের নীতি, যে আমরা জানি যে হুন্ডের নীতি বলে যে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করে যেন এরা সর্বাধিক বিজোড় অবস্থায় থাকে। এই যে সর্বাধিক বিজোড় অবস্থায় আছে মানে সর্বোচ্চ বিজোড় অবস্থায় আছে, মানে সর্বোচ্চ সিঙ্গেল থাকতে চায়, ঠিক আছে? এরা সিঙ্গেল থাকতে চায়, এরা ভালো মানুষ, এরা কাপল হইতে চায় না, ঠিক আছে? তো এই যে সিঙ্গেল থাকতেছে এবং এদের স্পিন একমুখী হয়, ঠিক আছে? এদের সবগুলোর স্পিনই প্লাস হাফ, সবগুলোর স্পিনই প্লাস হাফ, ঠিক আছে? এখানে s = প্লাস হাফ, ঠিক আছে? তো ক্রোমিয়ামের জন্য হুন্ডের নীতিটা মেইনলি এখানে হইতেছে যে ধরো এই পাঁচটা ইলেকট্রনটা কিন্তু তুমি অনেক ভাবে দিতে পারতা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে একটা, বা এখানে দুইটা, একটা একটা একটা, অনেক ভাবে দেওয়া যেত, বাট এটা হবে কি একভাবেই হবে, 1 1 1 1 1, অন্য কোনো ভাবে হবে না। এই জিনিসটা হইতেছে ক্রোমিয়ামের জন্য হুন্ডের নীতি, ঠিক আছে? এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। সেকেন্ড প্রশ্নটা হইতেছে যে ক্যালসিয়ামের 20তম ইলেকট্রনটি আউটবাউ হুন্ড ও পাউলির বর্জন নীতি মেনে চলে, এটা ব্যাখ্যা করো। এটা কিসের প্রশ্ন? এটা প্রথমে বলি যে এটা ঘ নম্বরের প্রশ্ন, ঠিক আছে? ঘতে আসে। তো এই প্রশ্নটা আসলে একটু বোঝার চেষ্টা করি
বলতে যে ক্যালসিয়ামের যে 20 নম্বর ইলেকট্রনটা সেটাই 3টা নীতি মেনে চলে, ঠিক আছে? এই জিনিসটা ব্যাখ্যা করতে তো এরকম প্রশ্ন আসে বা এটা একটু ঘোরা পেঁচায় আসে না, এই 3টা নীতির নাম না বললে বলতে পারে যে কিছু নীতি মেনে চলে, ব্যাখ্যা করো, এরকম বলতে পারে। সবগুলো প্রশ্নের উত্তরই সেম প্যাটার্ন, ঠিক আছে? সবগুলো প্রশ্নের উত্তর সেম প্যাটার্ন। প্যাটার্নটা হইতেছে যে প্রথমে না বলতে গেলে যে 3টা নীতি লিখতে হবে, ঠিক আছে? 3টি নীতি লিখ, ঠিক আছে? এখানে মেইনলি হইতেছে অ্যানসারটা কি 3টা নীতি লিখতে হইব। প্রথমে আহ্বান লিখবা, পরে হুম লিখবা, পরে পাউলি লিখবা। প্রতিটা নীতি লেখার পর লিখবা যে এই নীতিটি, এই ইলেকট্রনটি এই নীতিটি মেনে চলে। এটা হইতেছে কিভাবে লিখবা একটু যদি দেখান, যে ধরো ফার্স্টে তুমি আহ্বান লিখলা, সাপোজ আহ্বান, প্রথমে তুমি আহ্বান নীতিটা লিখলা, ঠিক আছে? তারপরে লেখলা, তারপরে লেখার পরে তুমি বলবা যে ক্যালসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির এবং পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করেছে, ঠিক আছে? প্রথমে 1s 2s 2p 3s 3d এগুলো প্রবেশ করছে এবং পরে এগুলো প্রবেশ করছে। তো এই যে প্রবেশ করছে এই জন্য কি 20তম ইলেকট্রন যেটা সেটা কি আহ্বান নীতি মেনে চলছে। একটা জিনিস, প্রথমে কিন্তু ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখতে হবে এবং 20 নম্বর ইলেকট্রনটা পয়েন্ট আউট করে দিতে হবে। আমি একটু এই পাশে লিখি, সেটা হবে হচ্ছে নিয়নের পরে 3s2 3p 6 4s2, ঠিক আছে? তো কি এই যে দেখো 20তম ইলেকট্রনটা আইডেন্টিফাই করে দিছি, ক্যালসিয়ামের ক্ষেত্রে যে 20তম ইলেকট্রনটা হবে সেটা হলো 4s2। তো লিখবা যে এই কারণে 4s2 ইলেকট্রনটিও এভাবে এভাবে হইতেছে, তার জন্য আর কি সর্বনিম্ন যেটা 4s এর ইলেকট্রনটা কিন্তু চাইলে 5s 5d 5p যে কোনো জায়গায় যেতে পারতো। তো সে কিন্তু যায় নাই, সে 4s এই প্রবেশ করছে। তো এই জন্য কি, এই জন্য এটি আহ্বান নীতি মেনে চলে, ঠিক আছে? তারপর 2 নম্বরে লিখবা হুন্ডার নীতি। এটা আশা করি পারো, আগের প্রশ্ন যেভাবে দেখাইছি ওইভাবে লিখবা, ঠিক আছে? আগের প্রশ্ন যেভাবে দেখাইছি যে তুমি হইতেছে 4s, তুমি লিখবা 4s1 তুমি লিখবা হইতেছে যে এই ডায়াগ্রাম দাগায় দেবা। তো প্রথমে ধরো 3 গুলো এখানে দরকার নেই, 4s এর জন্য এই ডায়াগ্রামটা দেখাইবা। তো এখানে হইতেছে, সরি ভুল করছি, খুব সরি, এখানে হইতেছে এই যে এই জিনিসটা দেখাই দিল। তো আমরা জানি কি হুন্ডার নীতি অনুযায়ী ইলেকট্রন গুলো সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে চায়। তো 4s1 টা যেটা 4s1 যদি আমরা দেখি, 4s1 হইলে এটা এরকম দেখাইতো, যেহেতু 4s2 আছে তাই এটা হয়ে গেছে এরকম। পটাশিয়ামের ক্ষেত্রে চাইলে আরো সুন্দর করে বোঝা যেত জিনিসটা, প্রথমে চাইছে সর্বাধিক বিজোড় থাকুক এবং পরে সর্বাধিক জোড় হয়ে গেছে। অবশ্য এখানে 4s একটাই তো শুধু বোঝা যায় না ঠিকঠাক, বাট কিছু করার নাই, প্রশ্ন চাইছে, বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন নিয়ন ক্যালসিয়াম এগুলাই চাই, এই জন্য এটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা লিখলেই হয়ে যাবে। আর হইতেছে কি করবো, পাউলের বর্জন নীতিটা লিখবা। পাউলের বর্জন নীতিটা এভাবে লিখবো, আমি দেখাই। পাউলের বর্জন নীতিটা কি, সেটা হচ্ছে যে প্রথমে নীতিটা লিখবা এবং পরে দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা দেখাবো, 4s1 আর 4s2 এর জন্য কোয়ান্টাম সংখ্যার মানগুলো দেখাইবা, ml ms 4 4 0 0 0 0 প্লাস হাফ মাইনাস হাফ। তো এটা দেখায় বলবো যে এখানে কিন্তু যে ক্যালসিয়ামের এই 4s1 4s2 এর ইলেকট্রন এর হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মানগুলো একই না। এইভাবে একইভাবে 4s2 এর কোয়ান্টাম সংখ্যার মানগুলো অন্য যে কোনো ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মানের সাথে মিলে না। তো এই জন্য এটি পাউলের বর্জন নীতি মেনে চলে, ঠিক আছে? তো কি করবা, প্রথম ইলেকট্রন বিন্যাস লিখবা, তারপরে 3টা নীতি লিখবা, একটু করে ব্যাখ্যা দিবা, তাইলে হইতেছে
প্রশ্নে কি 4-এ 4 পাওয়া যাবে, ঠিক আছে, 4-এ 4 পাওয়া। এই এই ছিল আজকে ক্লাস। সবাইকে থাকার জন্য ধন্যবাদ। তো একটু সাপোর্ট করবা, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা, একটু লাইক বাটন প্রেস করে দিতে পারো, যাতে সেই চ্যানেলটা একটু সাপোর্ট করতে পারো, ঠিক আছে। একটু চ্যানেলটা সাপোর্ট দরকার। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে। তো থ্যাংক ইউ।